সবাই উপস্থিত আছে আমাদের থানা ইনচার্জ, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, আমাদের জাতীয়তাবাদী দলের সভাপতি, সেক্রেটারি সহ সংগঠনের, জাতীয়তাবাদী দলের সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা আমির এবং পৌর আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সনাতন ধর্মের আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা। এটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। বাঙালি জাতির ইতিহাসে আমাদের এই অঞ্চলের মানুষ, যে অঞ্চলের মানুষকে বলা হতো চাষা ভূষা, এটা আপনারা জানেন তো, আমাদেরকে বলা হতো চাষা ভূষা, এবং এটা ছিল হিন্টারল্যান্ড, পশ্চাৎ ভূমি। সেখান থেকে এই অঞ্চলের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। তার জন্য তদানীন্তন ব্রিটিশ সরকার বাংলা ভাগ করে দিয়েছিলেন। ভাগ করে দেওয়ার ফলে আমাদের এই অঞ্চলের চাষা ভূষারা, আমাদের পূর্বপুরুষরা অনেক খুশি হয়েছিলেন, মনে করেছিলেন আমাদের এবার সুদিন আসবে, আমাদের কথা আমরা ঠিক মতো বলতে পারবো, প্রশাসনের কাছে আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। কিন্তু ওইটা কিন্তু রাখা যায় না, জিনিসটা কিন্তু বাংলা বাদ করে দেওয়ার পরে আবার এক করে ফেলতে বাধ্য হয়েছিল। এইটারই পথ ধরে আমাদের পূর্বপুরুষরা মনে করেছিলেন যে এই হিন্টারল্যান্ড আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হওয়া দরকার। এই আন্দোলনের ফলশ্রুতিতে এখানে পাকিস্তান রাষ্ট্র জন্ম নিয়েছিল। আমাদের তার তো পূর্বপুরুষ, এবং ব্রিটিশ সরকার যখন এটা করতে ঠিক রাখতে ব্যর্থ হয়েছিল, বঙ্গভঙ্গ, তখন এই অঞ্চলের মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য 1911 সালে বলেছিল যে আমরা একটা ইউনিভার্সিটি করে দেব ঢাকায়, এবং এই ইউনিভার্সিটি করার ঘোষণার পরে প্রচন্ড বাধা দেওয়া হয়েছিল এখানে ইউনিভার্সিটি যাতে না হয়। শেষ পর্যন্ত ব্রিটিশরা 1921 সালে ঢাকা ইউনিভার্সিটির যাত্রা শুরু করায়। সেই থেকেই বলতে পারেন আমাদের অঞ্চলের মানুষ লেখাপড়া শিখতে আর উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যায়। তা না হলে হাতে গোনা কিছু মানুষ কলকাতা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে আমাদের এই অংশে, এটা আমরা সবাই জানি। এবং যে ভূমিটুকু তখন ভাগ করে দেওয়া হয়েছিল, ওই ভূমিটুকু নিয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীন দেশ 1971 সালে আমরা অনেক রক্তের বিনিময় অর্জন করেছি। এটা ওইটার সাথে একটা নিশ্চয়ই সম্পর্ক আছে। আমরা তো এক একটি জায়গা বাড়িয়ে দিতে পারিনি, রক্ত আমরা অনেক দিয়েছি। সেই মহান যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, 47-এ যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশ আমলে যারা জীবন দিয়েছেন, আপনারা কি জানেন ইন্ডিয়া গেট, বিশাল দিল্লিতে বিশাল গেটটা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের নাম ওখানে খোদাই করে লেখা আছে। ওর ভিতরে 65% মুসলমান আছে। তাহলে ওই দেশটা মুসলমানরা থাকতে পারবে না এমন হওয়ার কথা না। ব্রিটিশ খেলাও আন্দোলনে যাদের এত অবদান, তারা কেন থাকতে পারবে না? এই অবস্থা না থাকুক, সেটা আমরা চাই। অন্য দেশ নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু উইথ মিউচুয়াল রেসপেক্ট। আমরা যখন নানান রকমের অত্যাচার দেখি তখন আমাদের খারাপ লাগে। আমরা চাই ইন্ডিয়ার যে কোটি কোটি মানুষ, তারা আমাদের বন্ধু, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু ওখানে কর্তৃত্ববাদী একটা শাসন ওখানে আছে, যেমন কর্তৃত্ববাদী শাসন আমাদের এখানে ছিল।
যেটা অপসারণ করার জন্য জগৎ বা পাথরের মতো ছিল, পর্বত সমান ভারী হয়ে আমাদের আরে বসা ছিল। এর জন্য 17 বছরের যে আন্দোলন, তার জন্য ক্ষেত্র তৈরি হয়েছিল, সেইটাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রদেরকে, যুবকদেরকে, বাচ্চাদেরকে বুক পেতে দিয়ে দিতে হয়েছিল পুলিশের সামনে, গুলির সামনে। এটা যদি ওই মুহূর্তে সাহস করে আমাদের এই জেএনজিরা না যেত, তাহলেও ওই সময় আন্দোলন সাকসেসফুল হতো কিনা সেটা বলা মুশকিল। কারণ আমরা তো বারবার আন্দোলন করে ব্যর্থ হচ্ছিলাম। এটা আপনারা মনে করার চেষ্টা করেন, আমাদের সকল রাজনৈতিক দল, বর্তমান সরকারি দল বহু আন্দোলন জানা বেঁধে তোলার চেষ্টা করেছে, কিন্তু শেষ পত্রিকা যায়নি। অনেক নেতার মুখে শুনেছি আমরা বোধহয় পারবো না। সেই সময় হঠাৎ করে আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাচ্চাদেরকে মাঠে নামিয়ে দিল। কোনো ভয় নেই। পুলিশ বলতে বাধ্য হলো, একটাকে গুলি করে ফেলে দিলে আর কোনোটা পালায় না। এই যে সাহস বুকের ভিতরে, এটা সৃষ্টি হয়েছিল দেশপ্রেমে, দেশের প্রতি ভালোবাসায়, দেশের মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। এটা আমরা মনে করি। এছাড়া বুকে এত সাহস আসে না যে গুলি দিল, একটা পড়ে গেল, তারপর অন্যগুলো দৌড় দিল না। বেশিরভাগ ক্ষেত্রে তো দৌড় দেওয়ার কথা। আক্ষেপ করে বলেছে ফেস্টিভ্যালের পুলিশরা যে গুলি করে ফেলে দেয়, বাকিগুলো তো দাঁড়িয়ে থাকে, ওখান থেকে যায় না, কি করবো স্যার, এ কথা বলতে শুনেছি। এটা এমন একটা জ্বলন্ত ইতিহাস, একটা উজ্জ্বল ইতিহাস। এটা নিয়ে কোন রকম বিতর্ক করার কোনো সুযোগ নাই, এটা নিয়ে কারাকারি করার কোনো সুযোগ নাই। সবার সম্মিলিত প্রচেষ্টা, কিন্তু একটা টোটা আন্দোলনের মধ্য দিয়ে এটা করেছিলাম, ঠিক না? বৈষম্য বিরোধী, বৈষম্যের বিপক্ষে কথা বলার মধ্য দিয়ে এর সমাপ্তি হয়েছে। আমরা এই এখন একটা প্রসঙ্গে আসছে, যেটা রাষ্ট্র পরিচালনা। আমরা বুঝি যে একটা সুযোগ্য ফ্যামিলির সন্তান মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, কিন্তু এই কাজটা খুবই কঠিন। এর জন্য যত বুদ্ধিমান, যত জ্ঞানী মানুষ দরকার। আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে অত জ্ঞানী মানুষ আছে, কিন্তু যাদেরকে রাস্তায় এ কথা ও কথা বলে নানানভাবে গালিগালাজ করতে শুনি, তাদেরকে যখন সচিবের মর্যাদা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দেন, তখন আমরা এটা মেনে নিতে পারি না। আমরা বিশ্বাস করতে কষ্ট হয় যে ওই ফ্যামিলির ছেলে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এরকম অযোগ্য রাস্তাঘাটে চিৎকার করার ছেলেপেলেকে সচিবের মর্যাদা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। আমরা মনে করি এগুলো ভুল সিদ্ধান্ত। আমরা মনে করি, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন মধ্যকালীন স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে যতজন ডাক্তার কর্মরত আছেন পরিমাণ ছিলেন, মনে করেন এরা সবাই ফ্যাসিবাদের দর্শক। আপনি এই মনে করেন 20 জন ডাক্তার একদিনে ফেলে দিলেন, সরিয়ে দিলেন, যে যাও, তোমাদের আর দরকার নাই, আপনি ভারত ডাক্তার চালাতে পারবেন? ডাক্তার 20 জনকে একদিনে তৈরি করতে পারবেন? পারবেন না। মন্ত্রণালয়ের সচিব যারা আছেন, এডিশনাল সেক্রেটারি যারা আছেন, তার ভিতরে মনে করেন দর্শক আছে অনেক। এটা সরকার যে জানে না তা তো না, আমরাও বুঝি, আপনারাও বুঝেন, কিন্তু আপনি তো সচিব একদিনে বাড়াতে পারবেন না। তাহলে সব সচিবকে যদি আপনি ফেলে দেন, তাহলে আপনি রাষ্ট্রকে চালাবেন কেমনে? রাষ্ট্র চালানো খুব কঠিন কাজ। সরকারের কঠোর নজরদারি লাগবে, যাদেরকে সরাতে পারেন নাই তারা কোনো অকাজ করছে কিনা, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো খারাপ কাজ করছে কিনা, রাষ্ট্রীয় নির্দেশনা পালনে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে কিনা, কিংবা গড়িমসি করছে কিনা, ধীরে ধীরে সরিয়ে দেবেন। কিন্তু ওভারনাইট সব পরিবর্তন করলে রাষ্ট্র তো চালাতে পারবেন না। আমি 2টা উদাহরণ দিলাম, আর সচিবালয়। এরকম যে কোনো জায়গায় যদি ধরেন, যারা আমাদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বসেন, তারা ফ্যাসিবাদের আমলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এখন একজন যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার অ্যাপয়েন্টমেন্ট তো কালকে হয়। তাহলে আপনাকে ধরে দেবো যে ওনার সব ফ্যাসিবাদের আমলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদ দিয়ে দেয়? সম্ভব? রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আমরা যদি খুব খেয়াল রাখি, উপজেলা নির্বাহী কর্মকর্তা
কাজটা কেমন করে করেন, কোন দিকে তার দৃষ্টি, তাহলে আমরা ধরে ফেলতে পারবো। পারবো না? সব বিভিন্ন এজেন্ট আছে, তারা দেখবে। আর সবচেয়ে ভালো হয় যে যারা বিভিন্ন যোগ্যতা বলে এইসব পদে বসছেন, তারা রাষ্ট্র কি চায়, দেশের জনগণ কি চায়, জনগণের পাস কি, এটা অনুভব করে সেইভাবে যদি কাজ করেন, তাহলে সব মানুষকে বঙ্গোপসাগর হিসেবে যত দরকার হবে না, হবে না। সুতরাং রাষ্ট্র পরিচালনাটা আমার কাছে মনে হচ্ছে এমপি হওয়ার পরে আমি যত জায়গায় ঘোরাঘুরি করছি উপরের দিকে, আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি কমপ্লেক্স গেম। আরেকটা উদাহরণ দিয়ে দেখেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে বঙ্গভবনে বসে যিনি চোখ বন্ধ করে বসেছিলেন তাকে সরিয়ে দেন। বিএনপির এত সদস্য আছে, তারা চাইলে একদিনেই এটা পরিবর্তন করে ফেলতে পারে। আমরা ট্রেজারি বেঞ্চকে বোঝাতে পারলাম না। বহুবার আমরা বললাম, রাষ্ট্রপতির ভাষণ আমরা বয়কট করলাম, রাষ্ট্রপতি ঢোকার সাথে সাথে জাতীয় সঙ্গীত বাজে, জাতীয় পতাকা দেখানো হয়। আমাদের বিরুদ্ধে লেখা হলো আমরা জাতীয় পতাকাকে অপমান করেছিল। কারা লিখেছিল? ওই ফ্যাসিবাদের দোষরা লিখেছিল। আমরা জাতীয় পতাকাকে অসম্মান করবো কেন? আমরা বলেছিলাম এই রাষ্ট্রপতির ভাষণ আমরা শুনবো না, আমরা ওয়াক আউট করেছিলাম। শেষ পর্যন্ত কিন্তু দেখেন সেই রাষ্ট্রপতিকে কিন্তু সরকার সরাতে বাধ্য হয়েছে। তাহলে আমরা যখন বলেছিলাম, আমরা তো কোনো ভোট খারাপ করে বলিনি, আমরা সত্যটা তুলে ধরেছিলাম। কিন্তু গভর্নমেন্ট তখন শুনতো অনেক যে ক্ষতি করেছে ভিতরে থেকে, এই ক্ষতিটা করতে পারতো না। এখন যদি আমরা প্রশ্ন করি, মাননীয় প্রধানমন্ত্রী আব্দুল্লাহকে সরালেন কেন, উত্তর কি প্রকাশে দিতে পারবে না তো, উত্তর দিতে পারবে না, সরালেন তো, আগে সরালেন না। আমরা যে এত বললাম, আমরা যে 90 জন মানুষ, আমরা দেশ নিয়ে কিছু ভাবি না, আমরা দেশের কল্যাণ নিয়ে চিন্তা করি না। সুতরাং আমাদের কথা নিতে হবে। আমরা তো ওইরকম বিরোধী দল হইনি যে তোমাকে আমি কাজ করতে দেবো না। আমাকে একদিন এরকম পার্লামেন্টে আমাদের কোন এমপি এরকম বক্তৃতা দিচ্ছে, তুমি কি করে রাষ্ট্র চালাও দেখে নেব, এটা তো আমরা বলিনি। আবার অন্যদিকে আমার ট্রেজারি বেঞ্চের বাইরের সংখ্যা অনেক বেশি, এই জন্য গরম দেখাবেন না। গরম দেখানো ঠিক না। গরম দেখানো ফ্যাসিবাদের আমলের চিন্তাধারা। গরম দেখান কেন? গরম দেখাবেন কেন? মিলেমিশে দেশ গড়তে হবে, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমাদের সারা পৃথিবীর সাথে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের চলতে হবে। সার্বভৌমত্ব রক্ষা করতে হলে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা না হলে আপনি যদি ভাগাভাগি করেন, তাহলে আগের মানসিকতা। এজন্য আমি এখানে যারা নেতৃত্বে আছেন, মধুখালী পরিবেশ এমনি সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি যতদিন ধরে ঘুরছি দেখছি সুন্দর পরিবেশ। এই পরিবেশটা অব্যাহত থাকুক, এটা আমি চাই। কিন্তু সরকারের গরম দেখানোর জন্য আমি নিষেধ করতে চাই, অনুরোধ করতে চাই, সরকারের গরম দেখাবেন না। এই গরম দেখানো শেখানো হয়েছে অবকাল ধরে, 55 বছর ধরে। যারাই সরকার থাকে তারা বাদ দিয়ে বাকি সব প্রজা, তারা আমরা হলাম রাজা। ওই চিন্তাটা ফ্যাসিবাদী চিন্তা, ওই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা নিশ্চয়ই পারবো এই চিন্তা থেকে বের হয়ে আসতে, তাই না? আর যারা যুদ্ধে অংশ নিয়েছিল, এই যুদ্ধে অংশ নিয়েছিল, তারা হলো আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের নিয়ে আমরা গর্ব করি। কিন্তু তাদেরকে মূল্যায়ন যদি করতে না পারে, এতে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল, সবাইকে মূল্যায়ন করা মানে কি একটা ভালো কাজ দেওয়া তাই, নাকি একটু তাদের নাম স্মরণ করা তাই, কোনটা? নাকি তাদেরকে সামনে এনে আমরা একটু বরণ করে দেওয়া, যেভাবেই দেখেন, অথবা কোনো পদ দেওয়া। যদি এটা মনে করেন, তাহলে এত মানুষকে তো আর পদ দেওয়া যাবে না। আমি তো বিএনপির ভাইদেরকে ফেসবুকের দেখি গালিগালাজ করছে সরকারকে, হ্যাঁ কষ্ট করলাম আমরা, জেল খাটলাম আমরা, আর এখানে আপনি মূল্যায়ন করছেন ওদেরকে। এসব কথা লেখালেখি হচ্ছে না, ফেসবুকের লেখালেখি হচ্ছে। আমাদের অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছে, সবাইকে কি প্রধানমন্ত্রী চাইবে একটা জায়গা করে দিতে পারবে না তো? কথা বলেন না কেন? পারবে। এই জন্য আমি আবারও বলি, রাষ্ট্র পরিচালনা খুবই কঠিন কাজ। এখানে সবাইকে তো খুশি করা যাবে না, তবে ন্যায় প্রতিষ্ঠিত করে দেওয়া যাবে। প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন যে আমি ন্যায়ের বাইরে যাব না, তাহলে আমার ধারণা
জাতীয়তাবাদী দলের সহ সারা দেশের কোনো মানুষের ভিতরে কোনো ক্ষোভ আজকে থাকবে না। আমরা আজকের এই দিনে আমরা এই শপথটা নিতে চাই যে আমরা মধুখালী সহ সারা দেশে আমরা ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য আমরা গড়ে তুলবো। গোটা জাতির ভিতরে একটা ঐক্যবদ্ধ জাতিকে হিট করার আগে যারা হিট করতে আসবে তারা একবার চিন্তা করবে। আর যদি আমাদেরকে বিভক্ত করে রাখা যায়, যেটা লর্ড ক্লাইভ শুরু করেছিল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, সেটাকে আমরাও করবো না, আমরা আর করবো না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের ভিতরে আদর্শিক মত পার্থক্য থাকতেই পারে। আমাদের হাতে 5টা আঙুল কি সমান? এই যে দেখেন, এই 5টা আঙুল সমান আল্লাহ বানায় নাই। এই জন্য আপনি সুন্দর মূর্তিবদ্ধ হাত করতে পারেন। এটার আঙুল সবটা সমান হলে এটা ফর্কের মতো হতো, আপনি মুখ করতে পারতেন না। তাহলে এটাকে বলে ইউনিটি ডাইভার্সিটি, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের আদর্শিক মত পার্থক্য থাকলেও আমাদের ভিতরে সুন্দর একটা ঐক্য থাকতে পারে। আপনি গাছপালা থেকে টাকা দেখেন, সব কি একই জাতের গাছ, বিভিন্ন জাতের গাছ, এই জন্য সবুজ ফুল দেখতে এত সুন্দর, ঠিক না? এই জন্য আল্লাহর সৃষ্টিতে অনেক বৈচিত্র্য আছে। এইটা মাথায় রেখে আমাদের আদর্শিক বিভাজন গুলাকে ওইভাবে নিয়ে আমাদের ভিতরে সরকার নিয়মে একটা ঐক্য যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে এদেরকে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমাকে উপজেলার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।